শালুক ফুলের লাজ নাই পর্ব ২৬ লিখেছে রাজিয়া রহমান। নিজেদের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে হাসনা বেগম অপেক্ষা করতে লাগলেন ভ্যান আসার। জিনিসপত্র তেমন কিছু না, জামা কাপড়, বই খাতা, নিজের কিছু হাঁড়ি পাতিল। আদিবা বেগম শক্ত হয়ে বসে আছেন চেয়ারে। হাসনা বেগমের বাড়ি থেকে চলে যাবার সিদ্ধান্ত জানার পর থেকে তার মন ভীষণ উতলা হয়ে আছে। একবার ছেলের ঘরে গিয়ে অত্যন্ত বিশ্রীভাবে কিছু কথা বলে এসেছেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত হিসেব করে দেখলেন মেয়ে দুটোকে ভালো রাখতে হলে এই চাইতে উত্তম সিদ্ধান্ত আর কিছু নেই। আদনানকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইলে কি আদনান যাবে? তার যদি লজ্জা থাকতো তবে সে প্রথম দিনে এরকম ঘটনার পরেই লজ্জায় অপমানে চলে যেত বাড়ি থেকে, কিন্তু সে যায়নি কোথাও, গাঢ় হয়ে বসেছিল। আর যদি যায়ও এখন বাড়ি ছেড়ে, তবুও কতদিন? 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর? সেই তো বাড়িতে আসবেই। তখনও যদি এর স্বভাব ভালো না হয়, একই বাড়িতে থাকলেও যদি আবারও এরকম প্রতিশোধপরায়ণ হয়ে কারো ক্ষতি করে। শাপলা শালুককে তিনি নিজের মেয়ের মতো দেখেছেন। আপিপ আর ওদের মধ্যে কখনো বিভেদ করেনি। তেমনই ব্যবহার করেছে হাসনা তার ছেলে মেয়েদের সাথে। 3 যা বোনের মতো ছিলেন, কেউ কারো কোনো বাচ্চাকে বাঁকা চোখে দেখেনি। সেখানে শাপলা শালকের কোনো ক্ষতি হলে তার কলিজায় গিয়ে লাগবে, এটাই স্বাভাবিক। আর এইটা স্বাভাবিক বলেই তিনি হাসনা বেগম আদনানকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য কাউকে বলছেন না। মায়ার বন্ধনের মতো কঠিন কোনো শিকল কি এই দুনিয়ায় আছে আর? বাজারে একটা 4 রুমের বাসা ঠিক করে ফয়েজ সাহেব ভ্যান নিয়ে এলেন বাড়িতে। ভ্যান চালককে সাথে নিয়ে নিজে সব কিছু ভ্যানে তুললেন। বিদায়বেলা হাসনা বেগম শাশুড়িকে জড়িয়ে ধরে বিলাপ শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেলেন প্রায়। তারপর হুঁশ ফিরতে স্বামীকে চিৎকার করে বললেন, আমি যাব না, আমি এই সংসার ছেড়ে, আব্বা আম্মা ভাবিদের ছেড়ে কোথাও যাব না। এইবারে প্রতিটি দেয়ালে, প্রতিটি ইটের কণার মধ্যে আমি ভালোবাসার ছবি দেখেছি। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। নুরুল ইসলাম সাহেব পুত্রবধূর সামনে দাঁড়িয়ে বললেন, পাগলামি করো না বৌমা, আমাদের সবার ভালোর জন্য হবে এটা। আমার নাতিনারা নিরাপদে থাকবে। হাসনা বেগম বললেন, আমি পারবো না আব্বা, আমি মরেই যাব। একা একা আমি থাকতে পারবো না। রোজ সকালে সবার জন্য নাস্তা বানানো, মায়ের সুপারি কেটে দেওয়া, সবাইকে বেড়ে খাওয়ানো, অলস বিকেলে সবাই মিলে গল্প করা, কাজ করা নিয়ে ফরিদের সাথে অভিমান করা, বড়োভাবে রান্না করে দেরিতে আসলে মুখ ফুলিয়ে রাখা, মায়ের জন্য অল্প ঝালে অল্প মশলায় আমি ছাড়া কে রান্না করবে আব্বা? বড়োভাবের মাথা ব্যথা শুরু হলে আমি না থাকলে কে তার মাথা মালিশ করে দিবে? এই যে ফরিদা এত বড় হয়েছে, এখনও পায়ের নখ সুন্দর করে কাটতে পারে না। আমি থাকলে না ওর পায়ের নখ কে কেটে দিবে সুন্দর করে? রাত বিরাতে ছেলে মেয়েরা পড়তে বসলে যখন বলবে ছোট চাচির হাতে নুডলস খাবো, পাস্তা খাবো, তখন কে বানিয়ে দেবে ওদের? বড়ভাবে চুলার পাশে বেশিক্ষণ থাকতে পারে না, গরমে তার মাথা ব্যথা করে। ফরিদা এখনও রান্নার লবণ চাকতে জানে না। মতির মা তরকারি কাটতে গেলে বছর লাগিয়ে দেয়। আমি না থাকলে তো বড়ভাবেকে সারাক্ষণ চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হবে। ফরিদা লবণ কম বেশি বুঝবে না। আমি কিভাবে যাব আব্বা? আমার যে কত দায়িত্ব আছে এই বাড়ির সবার প্রতি। স্বার্থপর মানুষের মতো কিভাবে নিজের সুখ, নিজে ভালো থাকার কথা চিন্তা করে সবাইকে ছেড়ে যাব আব্বা? আমার তো আব্বা আম্মা মারা গেছেন, আপনারাই আমার আব্বা আম্মা। আমি যে মন ভরে আব্বা আম্মা বলে ডাকতে পারবো না। নিজের মাকে মনে পড়লে আমার পায়ের বসে বসে থাকতে পারবো না। আমি এত কিছুর অভাব সহ্য করতে পারবো না আব্বা। কেউ কোনো কথা বলতে পারল না। সবার কপাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। ফয়েজ আহমেদ স্ত্রীকে কোনোভাবে বুঝাতে পারলে না। সকালে হাসনা যেসব যুক্তি দেখিয়েছে সব যুক্তি তিনি হাসনাকে দেখালেন। হাসনা তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে। অবশেষে ভ্যান চালককে বিদায় করে দেওয়া হয়েছে। আদিবা বেগম হাসনা বেগমকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে আছেন, যেন ছেড়ে দিলেই হাসনা বেগম হারিয়ে যাবে। যৌথ পরিবারে থাকা মানুষগুলো জানে শূন্যতা কেমন পীড়াদায়ক। একই সাথে একই ছাদের নিচে যে মানুষের সাথে বছরের পর বছর কাটানো হয়, সেই মানুষটা যখন আলাদা হয়ে যেতে চায় তখন বুকটা ফেটে যায় যন্ত্রণায়। এই শূন্যতা এসে গ্রাস করে, বুকের ভেতরটা পাথরের মতো ভারী হয়ে যায়। শালুকের পরীক্ষা শেষ হবার পর দেখলো মিঠু চাচা দাঁড়িয়ে আছে। এই মানুষটা এখন তার শ্বশুর। ভাবতে শালুকের কেমন লজ্জা লাগছে। মিঠু চাচা শালুকের জন্য আইসক্রিম কিনলেন, চিপস কিনলেন, একটা 7 আপ কিনলেন হাফ লিটারের। শালুকের কেমন কান্না চলে এলো। তার পিএসসি জেএসসি পরীক্ষার সময় একদিন বড় চাচা, একদিন মিঠু চাচা, একদিন নিজের বাবা যেতেন তার সাথে। প্রতিদিন হল থেকে বের হয়ে দেখতো সবাই এটা ওটা হাবিজাবি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে তার জন্য। আজও আবার শালুকের মনে হলো সে ভীষণ ছোট এখনও।
মেজো চাচা শালুকের আগে আইসক্রিম খেতে দিলেন। তারপর দুজন মিলে গল্প করতে করতে বাড়িতে ফিরল। চাচার থেকে শালুক জানতে পারল তারা বাড়ি ছেড়ে যাচ্ছে না কোথাও। শুনে শালুকের স্বস্তি হলো। শালুক জানে এমনিতেও সে বাড়িতে বেশি দিন থাকতে পারবে না, বছরে এক আধবার আসবে হয়তো। ধ্রুব আগেই বলে রেখেছে ইন্টারে ঢাকায় ভর্তি করাবে শালুককে, তখন কালে ভদ্রে বাড়িতে আসতে পারবে হয়তো। তার জন্য এভাবে বাড়ি থেকে বাবা মা আলাদা হয়ে যাবে, এটা শালুক কিছুতেই মেনে নিতে পারছিল না। এখন চাচার কথা শুনে সে ভারমুক্ত হলো যেন। আদনানের বাবা নুরুল ইসলাম সাহেবকে নিয়ে আদনানের রুমে গেলেন। তারপর সোজা সাপটা জিজ্ঞেস করলেন, তুই কেন গত রাতে এরকম কাজ করেছিস, তার স্পষ্ট কারণ বল এই মুহূর্তে। তা যদি না বলিস তবে আমি নিজ হাতে তোকে পুলিশের হাতে তুলে দেব, নারী নির্যাতনের মামলা দিয়ে। আমি ভুলে যাব তুই আমার ছেলে। আদিবা বেগম নিজেই স্বামীকে বলেছেন ছেলেকে এই কথা বলতে। হয় সে তার উদ্দেশ্য সবাইকে পরিষ্কার করে বলবে, নয়তো তিনি ছেলেকে জেলে পাঠিয়ে দেবেন। নিজের ছেলে বলে বারবার তার অপরাধ ক্ষমা করে দিলে আল্লাহর কাছে তিনি সবচেয়ে বড় অপরাধী হিসেবে গণ্য হবেন। শালুকের চাচা যদি আফিফা থাকতো তখন কি তিনি চুপ করে সহ্য করতে পারতেন? হাসনার জায়গায় তিনি থাকলে কিছুতেই কি মুখ বুজে সহ্য করতে পারতেন? পারতেন না কিছুতেই। বাবা আর দাদার কথাকে আদনান তেমন গুরুত্ব দিল না। আদিবা বেগম নিচে থানায় গেলেন শালুককে নিয়ে। সন্ধ্যাবেলায় পুলিশ এলো একটা জিপে করে। 10 মিনিটের মধ্যে আদনানকে ধরে নিয়ে গেল। শালুকের সামনে দিয়ে যাওয়ার সময় আদনান কেমন ভরসাহীন চোখে শালুকের দিকে তাকালো। সেই চোখে হয়তো মিশেছিল হতাশা, না পাওয়া, ক্ষোভ, প্রতিহিংসা। আদনানকে পুলিশে ধরে নিয়ে গেছে, এতে যেন কারো কোনো সমস্যা নেই। সবাই কেমন রিল্যাক্স মুডে আছে, বিশেষ করে বড় চাচি যেন একেবারে নির্ভর আছে। অন্যদিনে চাইতে আজকে তাকে বেশ প্রফুল্ল লাগছে। সবাই মিলে চা খেলো, ঝালমুড়ি খেলো। এরপর রাতে রান্না বসাতে গেল 3 জা মিলে। শালুক পড়তে বসলো। একটু আগে ধ্রুবর সাথে কথা বলেছে। ধ্রুবকে সব জানিয়েছে শালুক। ধ্রুব সব শুনে বলল, অন্তত তোমার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তাদের থানায় আটকে রাখে, তাহলেই আমি নিশ্চিত। নিশাকে পড়াতে যাওয়ার সময় ধ্রুব কিছুক্ষণ ভেবে চিনতে নিল। আজ যদি নিশা আগের দিনের মতো করে তবে ধ্রুব আজকেই টিউশনি ছেড়ে দেবে বলে সিদ্ধান্ত নিল। টাকার মায়া করে নিজেদের সম্পর্কের মধ্যে ধ্রুব তৃতীয় ব্যক্তির আগমন কিছুতেই সহ্য করবে না। না হয় খুব অভাবে দিন কাটবে স্বামী স্ত্রী দুজনে, তবুও যেই কারণ নিজেদের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে এই রিস্ক ধ্রুব নেবে না। নিশা আজও আগেই বসে বসে আছে। ধ্রুব গিয়ে চেয়ারে বসলো। তারপর হিসাব বিজ্ঞান বই বের করে নিশাকে গম্ভীর মুখে বলল, এই অঙ্কটা করো, গতকাল এটা করিয়েছি এটার মতোই। নিশা ড্রয়ার থেকে এক্সট্রা বক্স বের করলো। তারপর ধ্রুবর দিকে এগিয়ে দিয়ে বলবো, এটা আপনার জন্য। ধ্রুব রাগে স্বরে জিজ্ঞেস করলো, কি এটা? নিশা মাথা নিচু করে বলল, একটা ফোন, আবার আপনার জন্য পাঠিয়েছে। ধ্রুব নিশার দিকে তীক্ষ্ণ দৃষ্টে তাকিয়ে বলল, তোমার বাবা কি আমাকে দেখেছেন কখনো? আমাকে চেনেন তিনি? নিশা ভয় পেয়ে গেল। তারপর বলল, চেনেন তো, আম্মু তো বলেছেন আপনার কথা বাবাকে। ধ্রুব জিজ্ঞেস করলো, আমার জন্য ফোন উনি কেন পাঠাবেন? নিশা বলল, আপনার ফোনটা তো বাটন ফোন, তাই পাঠিয়েছেন। ধ্রুব জিজ্ঞেস করলো, আমার বাটন ফোন সেটা তোমার বাবা কিভাবে জানেন? নিশা ঘামতে লাগলো। ধ্রুব তাকে এত প্রশ্ন করবে সে বোঝেনি। এটা মূলত তার জন্য পাঠিয়েছে। সে ধ্রুবর হাতে বাটন ফোন দেখে ঠিক করে রেখেছে এই ফোনটা ধ্রুবকে গিফট করবে। সে দিচ্ছে বললে নিশ্চয় ধ্রুব নেবে না। নিশা জানে তাই বাবার কথা বলল। ধ্রুবর কথা শুনে নিশা বলল, আম্মু বলেছে বাবাকে। ধ্রুবর সাথে সাথে নিশার মাকে ডাকতে লাগলেন। নিশার মা আফসানা বেগম মুখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে স্যার? ধ্রুব এসে জিজ্ঞেস করলো, এটা নিশার ফোন না আন্টি? আফসানা বেগম বললেন, হ্যাঁ স্যার, গত পরশু পাঠিয়েছে ওর বাবা ওর জন্য। ও গত মাসে ওর বাবাকে বলেছিল ওর জন্য একটা ফোন দিতে। নিশা ভয়ে চমকে উঠল। তড়িঘড়ি করে বলল, কি বলছো আম্মু? এটা তো তুমি বলেছিলে বাবাকে ছাড়ের জন্য একটা ফোন পাঠাতে। ছাড়ের হাতে একটা বাটন ফোন দেখে আফসানা বেগম হতভম্ব হয়ে গেলেন। বুঝতে পারলেন মেয়ে কোনো গড়বড় করেছে, তাই আমতা আমতা করে বললেন, না মানে হ্যাঁ আমি বলেছিলাম আসলে, আপনি নিন না ফোনটা। ধ্রুব হেসে ফেলল। নিশার মাঝে মিথ্যা বলছে তাই স্পষ্ট বুঝতে পারল। হেসে বলল, দেখুন আন্টি, আমি এখানে নিশাকে ফ্রি পড়াচ্ছি না, পড়ানোর বিনিময়ে বেতন নিচ্ছি। আমার যা আছে তাতেই আমি সন্তুষ্ট। আমার বাটন ফোনেই চলে। অ্যান্ড্রয়েড ফোনের যেদিন প্রয়োজন হবে আমি সেদিন নিজেই কিনে নেব। কারো অনুগ্রহ আমার কখনোই সহ্য হয় না। আমার যা আছে তাই আমার জন্য যথেষ্ট।
আমি আন্তরিকভাবে দুঃখিত আন্টি, এই ফোনটা আমি নিতে পারছি না। আর একটা কথা, আমি আগামীকাল থেকে আর আসবো না নিশাকে পড়াতে। আপনি প্লিজ অন্য টিচার দেখবেন ওর জন্য। আমি এখন আসছি, আসসালামু আলাইকুম। নিশার মা কিছুই বুঝে ওঠার আগেই ধ্রুব বাসা থেকে বের হয়ে গেল। রাস্তায় এসে ধ্রুব স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর হঠাৎ করে শালুককে কল দিল। শালুক হ্যালো বলতে ধ্রুব বলল, আমি তোমাকে ভালোবাসি শালুক, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। আজীবন আমি তোমাকে ভালোবাসবো শালুক, তুমি সারা জীবন আমার হয়ে থেকো। আমি প্রমাণ করে দিব, এক নারীতে আবদ্ধ থাকে যে পুরুষ, সেই পুরুষের চাইতে সুখী আর কেউ নেই। আমি তোমাকে ভীষণ রকম ভালোবাসি। তারপর শালুককে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। আনন্দে শালকের দু চোখ টলমল করতে লাগলো। মনে হলো এই পৃথিবীতে সে সবচেয়ে সুখী মেয়ে, যার এরকম একটা স্বামী আছে যে তাকে ভীষণ ভালোবাসে।